Assalamu alaikum, my dear students. Today I will teach you one of the most important passages, and the name of the passage etiquette and manners. এটা হচ্ছে ইউনিট 4 লেসন 1 ইউনিট 4 লেসন 1 লেসনের নাম হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স। তোমরা বইটা নিয়ে সামনে বসো। প্রথমে আমি সিন প্যাসেজটা পড়াচ্ছি। এটা বোর্ড পরীক্ষার জন্য তোমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো মনোযোগ সহকারে সিন প্যাসেজটা তোমরা বই সহ সামনে ধরে ধরে এটা বোঝার ট্রাই করো। অ্যাজ আ চাইল্ড, একজন শিশু হিসাবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড। হ্যাঁ, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড। এখানে দেখো একটা বিষয় খেয়াল করার, এখানে কিন্তু মাস্ট হ্যাভ আছে। মাস্ট হ্যাভ আর হচ্ছে অর্থাৎ যে মৌডাল ভার্ব, এটার উচ্চারণটা হবে মৌডাল। এখানে দেখো তোমরা মৌডাল, উচ্চারণটা হবে মৌডাল। এই যে মৌডাল যে ভার্বগুলো রয়েছে, মৌডাল ভার্বগুলোর সাথে যদি হ্যাভ যুক্ত হয় তাহলে এটা অতীতকালীন অর্থ দেয়। যেমন আমি যদি বলি, দেখো খেয়াল করো, আমি যদি বলি ইউ শুড গো, তাহলে এটার অর্থ হবে তোমার যাওয়া উচিত। আর আমি যদি বলি ইউ শুড হ্যাভ গান, দেখো হ্যাভ আছে এর জন্য কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তো যার কারণে এখন অর্থটা কি হবে, যে তোমার যাওয়া উচিত ছিল। তার মানে মৌডাল যে ভার্বগুলো রয়েছে এগুলার সাথে যদি অতিরিক্ত হ্যাভ যুক্ত হয় এটা অতীতকালীন অর্থ প্রদান করে। যার কারণে এটা অতিরিক্ত মানে অতীতকালীন অর্থ প্রদান করেছে এই সেন্টেন্সটা। অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসাবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়েছে, এটা প্যাসিভ হয়েছে এখানে, যার কারণে ইউ হ্যাভ বিন টোল্ড হয়েছে। যে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বলা হয়েছে টু গ্রিট মানে অভিবাদন জানানো, সম্ভাষণ জানানো, যে তোমাকে বলা হয়েছে সম্ভাষণ জানানো ইউর এল্ডার্স, তোমার বড়দেরকে, অ্যান্ড ভিজিটার্স, এবং যারা তোমাদের বাসায় বেড়াতে এসে তাদেরকে, টু ইউর হোম অর্থাৎ তোমাদের বাড়িতে, তোমাদের যারা বড়রা রয়েছে অথবা যারা তোমাদের বাড়িতে বেড়াতে আসে তারা, অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তাহলে তুমি তোমার কালচার অনুযায়ী, তোমার কালচার মানে হচ্ছে ঐতিহ্য, আর ট্র্যাডিশন মানে হচ্ছে প্রথা, যেটা অনেক আগে থেকে চলে আসছে, যেমন তোমার দাদার দাদা, সেখান থেকে যেটা চলে আসছে এখন পর্যন্ত যেটা চলে আসছে এটা হচ্ছে ট্র্যাডিশন। আর কালচারটা কি? কালচারটা হচ্ছে প্রত্যেকটা মানে সংস্কৃতিটা হচ্ছে প্রত্যেকটা ক্ষুদ্র অথবা বড় কোনো জাতিগোষ্ঠীর বিশেষ আচার-আচরণ যেগুলা তারা করে থাকে। তাহলে দেখো, তাহলে এখানে বলা হয়েছে কি, যে একজন শিশু হিসাবে তোমাকে বলা হয়েছে যে তোমার বাসায় যদি কোনো গেস্ট বা কোনো ভিজিটর মানে হচ্ছে যদি কোনো অতিথিরা আসে অথবা তোমার বড়দেরকে তুমি অভিবাদন জানাবে কি অনুযায়ী, তোমার কালচার অনুযায়ী এবং ট্রেডিশন অনুযায়ী। এখানে দেখো অ্যাকর্ডিং টু, এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর এখানে এগুলাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। কারণ এগুলাই যে পার্টিসিপল ভার্বের আইএনজি ফর্ম হয়েছে এই জন্য এগুলাকে পার্টিসিপল প্রিপোজিশন বলা হয়। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, টিচ টট, তোমাকে আরও শেখানো হয়েছে টু বি পোলাইট ইন কোম্পানি, অর্থাৎ তুমি যখন মানুষের সাথে থাকবে তখন তোমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে। অর্থাৎ কয়েকজন মানুষ বা তোমার আশেপাশে যেসব মানুষরা থাকবে অথবা অন্য কোনো মানুষদের সাথে তুমি যখন থাকবে তখন তোমাকে ভদ্র আচরণ করতে হবে, ভদ্র হতে হবে। অ্যান্ড কিপ কোয়াইট, এখানে দেখো কোয়াইট মানে শান্ত। দেখো এখানে বানানটা খেয়াল করো তুমি, কোয়াইট, QUIET, কোয়াইট মানে হচ্ছে শান্ত, ভদ্র। এখানে দেখো আরও কিছু ওয়ার্ড আছে, যেমন QUITE, কোয়াইট শব্দের অর্থ হচ্ছে পুরোপুরি। আবার দেখো QUIT, কুইট অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে দেখো এই যে এগুলো তোমাদের জানা উচিত, কারণ এই যে এই ধরনের যে হোমোগ্রাফিক ওয়ার্ড, এগুলোকে বলা হয় হোমোগ্রাফিক ওয়ার্ড, অর্থাৎ চেহারা একরকম, গ্রাফ অর্থাৎ দেখতে একরকম, এই চেহারা এই ওয়ার্ডগুলি বলা হয় হোমোগ্রাফিক ওয়ার্ড। আর যেগুলো শুনতে একরকম এগুলোকে বলা হয় হোমোফোনিক ওয়ার্ডস।
তাহলে এখানে খেয়াল করো, অ্যান্ড কিপ কোয়াইট, এবং চুপ থাকতে বলা হয়েছে, হোয়াইল আদার্স, যখন অন্যরা, স্পেশালি ইউর এল্ডার্স, যখন তোমার বড়রা, স্পোক, কথা বলো। দেখো স্পোক এখানে পাস্ট টেন্স হয়েছে। এখানে পাস্ট টেন্স কেন হয়েছে? কারণ তুমি এখানে খেয়াল করো, আবার কিপ প্রেজেন্ট টেন্স হয়েছে। এখানে দেখো টু বি পোলাইট, টু ইনফাইনিটিভের কারণে এখানে কিপ বেস ফ্রম হয়েছে। আর ওই যে মাস্ট হ্যাভ বিন, দেখো মাস্টের পরে হ্যাভ আছে, তার মানে এটা পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্সের করার কারণে এখানে স্পোক হয়েছে। পসিবলি, সম্ভবত, ইউ অ্যাট টাইমস মানে মাঝে মাঝে। দেখো অ্যাট টাইমস এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেমন অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে। আবার দেখো ইন টাইম মানে সময় মতো। অন টাইম যথা সময়ে। দেখো এক একটা প্রিপোজিশন বসলে টাইমের আগে এক এক রকম অর্থ প্রদান করে। আবার দেখো ইন নো টাইম, এটা অর্থ হচ্ছে সুন, খুব শীঘ্রই। কিন্তু আমি যদি বলি অ্যাট নো টাইম, তাহলে এটার অর্থ হবে নেভার। দেখো এই যে এগুলা কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা এসেছে। এটা বারবার বিভিন্ন বিসিএস এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এগুলো আসে থাকে। তাহলে দেখো টাইমের আগে বা পরে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়ে অর্থটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলে। এবার খেয়াল করো, অ্যাট টাইমস, পসিবলি, ইউ অ্যাট টাইমস, তুমি মাঝে মাঝে, গ্রাজ শব্দটাতে এখানে এই যে ডিটা উচ্চারণ হবে না, গ্রাজ, অর্থাৎ তুমি অসন্তুষ্ট প্রকাশ করো। সাস স্কুলিং, এই ধরনের শিক্ষায়। স্কুল এটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে সাস স্কুলিং, যে এই ধরনের শিক্ষায়, এখানে স্কুলিং মানে হবে শিক্ষায়, যে এই ধরনের শিক্ষায় তুমি মাঝে মাঝে অসন্তুষ্ট প্রকাশ করতে পারো। পসিবলি, মাঝে মাঝে, অ্যাট টাইমস, ইউ ইভেন প্রোটেস্ট, তুমি আরও প্রতিবাদ করতে পারো। সাস ডিসিপ্লিনিং, এই ধরনের নিয়ম কারণে তুমি মাঝে মাঝে মানে কী করতে পারো, প্রতিবাদ করতে পারো। নাও, এখন। সার্টেনলি, ইউ নো দ্যাট, অবশ্যই তুমি জানো যে, ইউ কান্ট অলওয়েজ বিহেভ, তুমি সব সময় এমনভাবে আচরণ করতে পারো না। দ্য ওয়ে ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি সব সময় যেমন চাও ওই রকম তুমি আচরণ করতে পারো না। স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অর্থাৎ অন্যরা যখন উপস্থিত থাকে তুমি দেখা যায় যেইভাবে একটা মার্জিত আচরণ করা উচিত ওইভাবে তুমি আচরণ করতে পারো না। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, কিছু নিয়মকানুন রয়েছে আচরণের। ইউ হ্যাভ টু ফলো, তোমাকে যেগুলো অনুসরণ করতে হবে ইন আ কোম্পানি, অর্থাৎ তুমি যখন মানুষের সাথে থাকবে তখন তোমাকে কিছু আচরণ রয়েছে, এগুলো তোমাকে অনুসরণ করতে হবে। ইভেন ইফ, দেখো ইভেন ইফের আগে কিন্তু কমা রয়েছে, খুব ইম্পর্টেন্ট। এখানে একটা বিষয় খেয়াল করো, যদি থাকে দো, অলদো, ইভেন দো, ইভেন ইফ, এই যে এই ওয়ার্ডগুলো, এই যে কনজাংশনগুলো, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যদি বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়, আমরা করি কি, যে দো, অল দো, এগুলো যদি বাক্যের মাঝে ব্যবহার করি এগুলো আমরা কমা দেই না, কিন্তু তোমাকে অবশ্যই এগুলা ব্যবহার করার আগে তোমাকে অবশ্যই একটা কমা দিতে হবে। কি দো, অল দো, ইভেন ইফ, যার কারণে কিন্তু এখানে দেখো কমা দেওয়া হয়েছে। ইভেন ইফ, এমনকি যদি, উই আর অ্যাট হোম, এটার উচ্চারণ হবে হোম, তাহলে আমরা যখন এই যে বাড়িতে থাকি। অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং দেখো ডিল উইথ, ডিল ইন, দুইটা ব্যাপার রয়েছে এখানে দেখো ডিল উইথ, আরেকটা হচ্ছে ডিল ইন যখন, তখন এটার অর্থ হচ্ছে ব্যবসা করা, আর ডিল উইথ মানে হচ্ছে আচরণ করা। উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, উই হ্যাভ two terms, আমাদের দুইটা টার্ম রয়েছে। টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক আচরণ ব্যাখ্যা করার জন্য দুইটা টার্ম রয়েছে। এগুলো কি? অ্যাটিকেট, একটা হচ্ছে অ্যাটিকেট, যেটা বলতে বোঝায় শিষ্টাচার, অ্যান্ড ম্যানার্স, এবং ম্যানার্স দ্বারা বোঝায় বিনয়ী। দেখো এখানে কিছু মজার ব্যাপার রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি।
খেয়াল করো, আমি যদি বলি ম্যানার, শুধু যদি ম্যানার বলি MANNER, ম্যানার আর হচ্ছে ম্যানার্স, দেখো তাহলে ম্যানার অর্থ হচ্ছে পদ্ধতি, প্রসেস, আর ম্যানার্স অর্থ হচ্ছে বিনয়। আবার দেখো গুড অর্থ ভালো, আবার গুডস মানে মালামাল। আবার দেখো কাস্টম মানে রীতিনীতি, আবার কাস্টমস মানে হচ্ছে শুল্ক, অর্থাৎ বাহির থেকে বিদেশ থেকে যখন কোনো মালামাল দেশে আনা হয় তখন সরকারকে যে একটা কর বা ভ্যাট দিতে হয় সেটা হচ্ছে শুল্ক। আর দেখো মনে করো ওয়াটার মানে কি পানি, আর ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। হ্যাঁ, আবার দেখো তুমি যদি বলো উড মানে কাঠ, আর উডস মানে বন জঙ্গল। তারপর দেখো তুমি যদি বলো ফুড মানে খাবার, আর ফুডস মানে হচ্ছে খাদ্য তালিকা। তাহলে এই ধরনের অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে এস যুক্ত হলে টোটালি একটা নতুন শব্দ তৈরি করে, নতুন একটা অর্থ তৈরি করে। এগুলো হচ্ছে এই ধরনের ওয়ার্ড, যার কারণে যেখানে ম্যানার্স আছে, কাস্টমার্স আছে, যে জন্য আমি এটা দেখালাম। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রান্স থেকে এটা এসেছে। ফ্রান্স ওয়ার্ড থেকে ইংরেজিতে প্রায় 60 থেকে 70% ওয়ার্ড ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে মূলত আগমন হয়েছে। অ্যান্ড ইট মিনস, এবং এটা বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, অর্থাৎ এটা বলতে বোঝায় একটা সমাজে সঠিক ব্যবহার। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার, ম্যানার্স আর এই যে বিনয়ী নম্রতা, এটা বলতে বোঝায় দ্যাট ইজ কনসিডার্ড, যেটা বিবেচনা করা হয় টু বি পোলাইট, ভদ্র হিসাবে, নম্র হিসাবে, ইন আ পার্টিকুলার সোসাইটিয়াল কালচার। তাহলে একটা নির্দিষ্ট সংস্কৃতিতে অথবা একটা নির্দিষ্ট সমাজে যেই আচরণটা ভদ্র হিসাবে, সুন্দর হিসাবে বিবেচনা করা হয় সেটা হচ্ছে ম্যানার্স। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার্সটা এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ আ ব্যাড ম্যানার, এটা খুব খারাপ একটা অভ্যাস, স্বভাব। টু স্পিক, কথা বলা, উইথ ফুডস ইন ওয়ানস মাউথ, অর্থাৎ কারো মুখে কোনো খাবার নিয়ে কথা বলা, এটা হচ্ছে কি একটা ব্যাড ম্যানার। নো ওয়ান লাইকস আ ব্যাড ম্যানার পারসন, তাহলে একজন ব্যাড ম্যানার ব্যক্তিকে কেউ ভালোবাসে না। রিমেম্বার দ্যাট, এটা মনে রাখতে হবে, এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি মানে বিভিন্ন হয়। তাহলে এটিকেট অ্যান্ড ম্যানার্স, এই যে শিষ্টাচার এবং আচরণ, বিনয়ী, নম্রতা, এগুলো ভিন্ন ভিন্ন হয় ফ্রম কালচার টু কালচার, এক একটা সংস্কৃতি থেকে। মুসলমান সংস্কৃতিতে, হিন্দু সংস্কৃতিতে, তারপরে আমাদের যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তাদেরও দেখা যায় ভিন্ন ভিন্ন ধরনের কালচার রয়েছে। তাহলে এক এক কালচার গেলে এক এক ধরনের আচরণ। অ্যান্ড এক দেশে দেখা যায় যে, এক স্থানে দেখা যায় যে বাবা মাকেও তুই বলে ডাকে, এটাই দেখা যায় তাদের আচরণ, কালচার। কিন্তু আবার আরেক জায়গায় দেখা যায় যে এটা সম্পূর্ণ একটা অশালীন হিসাবে এটাকে ব্যবহার করা হয়, ধরা হয়। অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং বিভিন্ন সমাজে, অর্থাৎ সমাজের যখন বা পরিবেশ চেঞ্জ হয়ে যাবে তখনও কিন্তু বিভিন্ন ধরনের ম্যানারের জন্য, বিভিন্ন ধরনের আচরণের জন্য বিভিন্ন ধরনের অর্থ হয়ে থাকে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা শিষ্টাচার এবং বিনয়ী শিখে থাকি ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মা থেকে, ফ্যামিলিস, আমাদের পরিবার থেকে, অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে, সাচ অ্যাজ স্কুল, কলেজগুলো থেকে, অ্যান্ড প্রফেশনাল বডিজ, এবং যে বিভিন্ন মানুষ যে পেশা হিসাবে গ্রহণ করে বিভিন্ন পেশাদারি প্রতিষ্ঠান থেকে। There are rules of behavior for all kinds of social occasions, তাহলে আরও কিছু নিয়ম কানুন রয়েছে, আচরণ রয়েছে, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন ধরনের আচরণ রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং এগুলো খুব জরুরি তোমাকে শেখা এবং প্র্যাকটিস করা দেম এভরিডে লাইফ, আমাদের প্রতিদিনের জীবনে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, যেগুলো সঠিক, এমন আচরণগুলো যেগুলো সঠিক, ইন আ ওয়েডিং রিসেপশন, তাহলে বিবাহ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যেই আচরণগুলা বা যেইভাবে কথা বলা বা যেইভাবে ড্রেস আপ করা, যেইভাবে বিহেভ করা মানুষের সাথে,
যেটা যেমন এটা দেখা যায় যে কোনো জায়গায় যদি একটা কারেক্ট হয়, বিবাহ অনুষ্ঠানে যেটা কারেক্ট, উইল নট ডু আ ডিবেটিং ক্লাব, তাহলে বিতর্কর জায়গায় কিন্তু এটা কারেক্ট না। দেখো বিবাহের অনুষ্ঠানে তুমি যতই যেই ধরনের কারো সাথে যদি তোমার বিদ্বেষপূর্ণ আচরণ করা লাগে, সেটাও কিন্তু তুমি অত্যন্ত ভদ্র ভাষায় করতে হবে। কিন্তু তুমি যখন ওয়্যার ইউ আর এ ডিবেটিং ক্লাব, তুমি যখন ডিবেটিং ক্লাবে রয়েছো, তখন কিন্তু তোমার আক্রমণাত্মক বক্তব্য রাখতে হবে, যাতে দেখা যায় যে মানে তোমার প্রতিপক্ষর বিরুদ্ধে যাতে তুমি জয় হতে পারো এবং তোমার গলাটা দেখা যায় অনেক চওড়া করে তুমি বক্তব্য দিতে পারবা। কিন্তু বিবাহ অনুষ্ঠানে কিন্তু তুমি এইভাবে আচরণ করতে পারবা না। দেয়ারফোর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। এই যে বাউট, এখানে আটা খুব আস্তে উচ্চারণ করতে হবে, বাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ এই যে আচরণ শিষ্টাচার সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্ট্যান্ট, এটা কত গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে প্লিজ, অর্থাৎ আমরা যদি কাউকে প্লিজ বলি কোনো কাজ করার আগে বা কাউকে কোনো কিছু অনুরোধ করতে, প্লিজ, থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ, তাহলে কোনো মানুষকে প্লিজ বলা অথবা থ্যাংক ইউ বলা এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস সাচ এস পার্ডন মি, অর্থাৎ আরও কিছু পোলাইট এক্সপ্রেশন রয়েছে, এগুলা কি পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। অর্থাৎ তুমি যদি কাউকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলো বা ভুল করে ফেলো, তাহলে তুমি বলতে পারো পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই। আর বাউন্ড টু মানে বাধ্য, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, তাহলে এগুলো যদি তুমি তোমার দৈনন্দিন জীবনে ব্যবহার করো, তাহলে তুমি তোমার আশেপাশের মানুষদের কাছে তুমি অনেক প্রিয় হয়ে উঠবে এবং এটা তোমার মেক ইউর ডে তোমার দিনকে তৈরি করবে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, খুব সহজ সরল এবং আনন্দদায়ক। আমরা সিন প্যাসেজটা পড়া শেষ করলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে কিছু সিনোনিম শিখব এবং আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শিখব। এখানে খেয়াল করো, এটিকেট, উচ্চারণটা হবে কিন্তু এটিকেট। এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার, এটার সিনোনিম হচ্ছে প্রটোকল অথবা কাস্টম। ম্যানার মানে হচ্ছে নম্র ভদ্র আচরণ, বিনয়ী নম্রতা, এটা হচ্ছে গুড কন্ডাক্ট। গ্রাজ, ডিটা উচ্চারণ হবে না। আর কি কোথায় ডি উচ্চারণ হয় না, যেমন মনে করো অ্যাজেকটিভ, এখানে ডি উচ্চারণ হবে না, এখানে তোমার উচ্চারণ করতে হবে অ্যাজেকটিভ। তারপর অ্যাজাসেন্ট টু, এখানে ডি উচ্চারণ হবে না। ওয়েন্সডে, এখানে ডি উচ্চারণ হবে না, ওয়েন্সডে। গ্রাজ হচ্ছে রিসেন্ট, হোল্ড অ্যাগেনিস্ট মানে কারো কিছু বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা, রাজি না থাকা। তারপর প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা, অপোজ। হ্যাঁ, ডিমনস্ট্রেট মানেও প্রতিবাদ করা, আর মানে ডিমনস্ট্রেট মানে কোনো কিছু শো করা, আর রিমনস্ট্রেট মানে হচ্ছে প্রতিবাদ করা। কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, রিগার্ড অ্যাজ, বিলিভ। এক্সপ্রেশন হচ্ছে টার্ম, ফ্রেজ, প্রকাশ। ডিগনিটি সম্মান, সেলফ রেসপেক্ট, অনার। সাবসার্ভেন্স এটা হচ্ছে অবিডিয়েন্স মান্য করা। সাবমিশন। ইগনোরেন্স, এটা কিন্তু ইগনো না, ইগনোরেন্স। আনওয়ারনেস, ল্যাক অফ নলেজ। ইল মানে স্ক্রিম, শাউট মানে চিৎকার করা। এবার খেয়াল করো, আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আমি আলোচনা করব। অ্যাজ আ চাইল্ড, এখানে দেখো অ্যাজ এটা এখানে প্রেপোজিশন। অ্যাজ আ চাইল্ড আর্টিকেল, আর এটা এখানে নাউন। আমরা জানি যে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, আর এজ এ চাইল্ড, এই যে হিসাবে এগুলো যদি বলা হয়, তাহলে এই অ্যাজটা এখানে প্রেপোজিশন হিসাবে কাজ করবে। ইউ অ্যাট টাইমস গ্রাজ, ইউ এখানে সাবজেক্ট, আর এখানে গ্রাজ ভার্ব, বিদ্বেষ পোষণ করা। মাঝখানে অ্যাট টাইমস রয়েছে, এটা এখানে অ্যাডভার্ব, কারণ হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। আবার অ্যাডভার্ব যদি একটা সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে বসবে। আবার যদি দুইটা অক্সিলারি ভার্ব থাকে, সেটাতে দুইটা অক্সিলারি ভার্বের মাঝখানে এটা বসবে। টু কনসিডার ফুল ইনফাইনিটিভ, টু প্লাস ভার্ব, এটাকে ফুল ইনফাইনিটিভ বলা হয় অথবা টু ইনফাইনিটিভ বলা হয়। দ্য ইফেক্ট, এখানে দেখো আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাকে নাউন করতে হয়। ইফেক্ট হচ্ছে একটা নাউন, ইফেক্টের ভার্ব হচ্ছে এফেক্ট।
এফেক্ট। তাহলে এটা অবশ্যই ভার্ব, এটা ভার্ব, আর এখানে দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে যার কারণে এটা নাউন। অব, অব প্রিপোজিশন অব আওয়ার বিহেভিয়ার, এখানে দেখো পজেসিভগুলো রয়েছে, তাহলে আমরা জানি মাই, ইউর, দেয়ার, এই পজেসিভগুলোর পরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা সবসময় নাউন হবে, তাহলে এই ওয়ার্ডটা এখানে নাউন। এবার খেয়াল করো এখানে আবার দেখো আর্টিকেল, দ্য রুলস, আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে যখন একটা ওয়ার্ড থাকবে এই একটা ওয়ার্ড সবসময় নাউন হিসাবে কাজ করবে। আবার দেখো প্রেপোজিশন রয়েছে অব, কারেক্ট বিহেভিয়ার, তাহলে প্রেপোজিশনের পরে দুইটা ওয়ার্ড রয়েছে, দুইটা ওয়ার্ড থাকলে তাহলে আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ আর পরের ওয়ার্ডটা হবে নাউন। তাহলে আমরা জানলাম প্রিপোজিশনের পর যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা সবসময় নাউন হবে, আর যদি দুইটা ওয়ার্ড থাকে আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে তারপরের ওয়ার্ডটা নাউন হবে। ইন সোসাইটি, এখানে দেখো প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড যার কারণে একটা ওয়ার্ড, এটা নাউন। দ্য ম্যানার্স, এখানে দেখো আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, এটা এখানে নাউন। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, এখানে দেখো দ্যাট আছে, দ্যাট, তাহলে এখানে কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এখানে এটা রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এই যে এই সাবক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে। তাহলে এখানে দেখো দ্যাট আর, এখানে দেখো আর একটা কি, আর হচ্ছে একটা আর এর পরে লিঙ্কিং ভার্ব, আরটা কি একটা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাঁ, বি বিং অ্যাপিয়ার, রিমেইন, হ্যাঁ, তারপরে এই যে লুক, ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলোর পর সবসময় অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বগুলোর পর সবসময় অ্যাডজেক্টিভ বসে, যার কারণে এটা যেহেতু এখানে লিঙ্কিং ভার্ব, এই কারেক্টটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ইন আ উইডিং, এখানে দেখো ইন আ উইডিং রিসিপশন, এখানে দেখো খুব একটা মজার ব্যাপার রয়েছে, এখানে দেখো উইডিং রিসিপশন। আমরা জানি যে আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড আসে, হ্যাঁ, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, তাইলে কি এটা এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, এটা এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, এটা এখানে নাউন হওয়ার কথা ছিল, কিন্তু এখন খেয়াল করো এখানে আ ওয়েডিং রিসিপশন মানে একটি বিবাহ অনুষ্ঠান। এখন তুমি যদি এটাকে ভার্ব করো তাহলে রিসিপশন ইজ উইডিং, যে এটা এখানে পসিবল না, যার কারণে এটা আসলে এখানে অ্যাডজেক্টিভ না, এটা এখানে এটাও নাউন, এখানে এটাও নাউন, এই দুইটা নাউন মিলে এখানে এটা কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। তাহলে আমি বুঝবো যে আইএনজি ফ্রম হইলেই কিন্তু এটা পার্টিসিপল হয়ে যাবে না বা অ্যাডজেক্টিভের কাজ করবে না, তাহলে এটা কি, এটা এখানে কম্পাউন্ড নাউনের মতো কাজ করেছে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা লেকচারটা পুরোপুরি বুঝতে পেরেছ। If you face any problem in understanding my today's lecture, you can communicate with me. Allah Hafiz. See you in the next class.